রেকর্ডিং চালু হয়ে গেছে। তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের পেডিয়াট্রিক নার্সিং এর বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা রেখেছি। তো এই টপিক গুলো আমরা শেষ করতে পারলে আশা করি এখান থেকে একটা কোশ্চেন আমাদের কমন থাকবে, একটা থেকে দুইটা কোশ্চেন আমাদের কমন থাকবে। তো আমরা পেডিয়াট্রিক নার্সিং এর বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে আজকে আমরা নিওনেটাল জন্ডিস, তারপর হচ্ছে আহ, জন্মগত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি কতদূর আগাইতে পারি। সো ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা ক্লাসের যে টপিক সেই টপিকের লাস্টের দিকে কোশ্চেনটা করবেন, অথবা চ্যাট অপশনে কোশ্চেন টাইপ করে দিবেন। আর আমরা অ্যানালাইসিসের পাশাপাশি, টপিকগুলো অ্যানালাইসিসের পাশাপাশি আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো আমরা যখন এমসিকিউ গুলো দিব তখন আপনারা চ্যাট অপশনে দ্রুত অ্যান্সারটা টাইপ করবেন বা অ্যান্সার নাম্বারটা টাইপ করবেন। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, স্বাগতম আজকের ক্লাসে। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের টপিক নিওনেটাল জন্ডিস দিয়ে। তো পেডিয়াট্রিক নার্সিং এর যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে থেকে একটা ভার্স্ট এরিয়া হচ্ছে নিওনেটদের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। সেটা হতে পারে বার্থ রিলেটেড, হতে পারে জন্মের পরে। এই ধরনের কিছু সমস্যা থেকে আমাদের পেডিয়াট্রিক নার্সিং এ কোশ্চেন হয় এবং প্রতি বছরই হয়। তো আজকে আমরা সেরকম কিছু সমস্যা এখানে সিলেক্ট করেছি, যেমন নিওনেটাল জন্ডিস। ঠিক আছে, তো আমি শুরুতেই টপিকে চলে যাচ্ছি। তো নিওনেটাল জন্ডিসটা কি? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাইয়া, জি, দেখতে পাচ্ছি না। দেখতে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। এক দুজন থাকবেন যারা একটু দ্রুত রেসপন্স করবেন, হ্যাঁ? আচ্ছা, তো বেসিক্যালি নিওনেটাল জন্ডিসটা কি? জন্ডিস কি আসলে? কি একজন বলতে পারবেন জন্ডিস কি? দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? ভাইয়া, দেখা যায় না স্ক্রিন। বাকি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, জি দেখা ভাইয়া, যাচ্ছে। দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে থেকে একজন বলেন যে জন্ডিস বলতে আসলে কি বোঝান, জন্ডিসটা কি? আমাদের রেসপন্স করতে হবে, ক্লাসে রেসপন্স করলে আপনাদের মাথার মধ্যে ঢুকবে জিনিসগুলো। জন্ডিসটা কি মূলত? এগুলো বারে ডিসকালারেশন অফ ভাইয়া, স্কিন। বিলিরুবিন বেড়ে গেলে আপনার জন্ডিস ধরা পড়ে। বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস ধরা পড়ে। আর কেউ? আচ্ছা, জন্ডিসটা হচ্ছে আমাদের মেইনলি লিভার ফাংশন ডিসঅর্ডার। দ্যাট মিনস আমাদের বডিতে লিভার যদি ঠিকভাবে কাজ না করে, বা লিভারের যে কার্যক্ষমতা সেটা যদি কমে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দেখি আমাদের বডিতে কিছু সাবস্টেন্স বেড়ে যায়। তার মধ্যে হচ্ছে কি বিলিরুবিন। তো এই সাবস্টেন্সটা যখন বেড়ে যায়, এবং আনকন্ট্রোল ভাবে বেড়ে যায়, নির্দিষ্ট যেই রেঞ্জ সেই রেঞ্জের থেকে অনেক বেশি বেড়ে যায়, তখন আমরা কিছু সাইন সিমটম দেখি আমাদের বডিতে, যেটাকে বলা হচ্ছে কি জন্ডিস। ঠিক আছে? তার মানে জন্ডিস উইথ রিলেটেড টু লিভার, হিউম্যান বডি রিলেটেড টু লিভার। সো জন্ডিসের ক্ষেত্রে সাধারণত বাচ্চাদের যেরকম সাইন সিমটম থাকে, বাচ্চাদের যেরকম সমস্যা হয় এবং যে যে কারণগুলোতে হয়, এডাল্টদের ক্ষেত্রে কিছুটা ভিন্নভাবে সেগুলো আমরা প্রেজেন্ট করে থাকি, ভিন্নভাবে আমরা দেখে থাকি, এবং রেঞ্জ গুলো কিছুটা ভিন্নতা থাকে। তো আমরা এখন এখানে যেটা শেয়ার করব সেগুলো হচ্ছে নিওনেটাল, মানে বাচ্চাদের, পেডিয়াট্রিক পেশেন্ট যারা, বাচ্চাদের যে জন্ডিস। আচ্ছা, প্রথমেই আসি যে আমরা বাচ্চাদের জন্ডিস, এই জন্ডিসের কিভাবে আমরা বুঝবো যে এটা জন্ডিস। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড স্ক্লেরা। তাহলে আমরা প্রথমেই এই দুইটা জিনিস আমরা দেখব। কি কি জিনিস দেখব? স্কিন মানে ত্বক, ত্বক এবং হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা কোথায় থাকে? স্ক্লেরা কোথায় থাকে? ভাইয়া, চোখে। চোখে। তাহলে আমরা এরকম কিভাবে দেখবো? এইরকম করে দেখবো যে চোখের যে ভেসেল গুলো আছে সেগুলা
ইয়েলোইশ কালারেশন হয়েছে কিনা, মানে হলুদ দেখাচ্ছে কিনা। এবং আবার কি দেখবো, স্কিন, হ্যাঁ, ত্বকের কালারটা আমরা নর্মালি দেখতে পাই স্বাভাবিক চোখেই। আমরা দেখবো যে তার ত্বকের কালারটা হলুদ কালারেশন হয়েছে কিনা, ইয়েলোইশ হয়েছে কিনা, ঠিক আছে। যদি এরকম দেখি যে না, তার চোখের এবং ত্বকের কালার ইয়েলোইশ আকার ধারণ করেছে, তখন সেই অবস্থাটাকে আমরা জন্ডিস হিসেবে ধরে নিব মোটামুটি। হ্যাঁ, এরপরে যাব আমরা টেস্টের দিকে। আমরা এরপরে ব্লাড টেস্টের দিকে যাব, এবং সেখানে যদি দেখি যে বিলিরুবিনের পরিমাণ যদি 5 মিলিগ্রাম/ডেসিলিটারের থেকে কি হয়, বেশি হয়, 5 মিলিগ্রাম/ডেসিলিটার পর্যন্ত নর্মাল ধরা হয় বেবিদের ক্ষেত্রে। তো 5 মিলিগ্রাম/ডেসিলিটারের থেকে যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা ধরবো হ্যাঁ, তার জন্ডিস আছে, জন্ডিস হয়েছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলা খেয়াল করব। এরপর আসি, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা চোখের একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা চোখের ভিতরে কিভাবে দেখবো সেটা একটা ছবি, আর একটা হচ্ছে ত্বকে স্কিন কিভাবে দেখবো। আচ্ছা, তো বিলিরুবিনটা আমাদের বডি থেকে কি করে, আমাদের বডির যে ব্লাড ভেসেল গুলো আছে, ব্লাড সার্কুলেশন সিস্টেম আমাদের একদম হেড টু টো, মানে হচ্ছে পা, মানে মাথা থেকে পা পর্যন্ত আমাদের বডিতে কি থাকে, ব্লাড ভেসেল থাকে। এবং এই ব্লাড ভেসেলের মাধ্যমে আমাদের বডির টিস্যুগুলো কি পায়, পুষ্টি পায়, হ্যাঁ, এবং টিস্যুগুলো বেঁচে থাকে। তো বিলিরুবিন কি করে, বিলিরুবিন সবসময় ব্লাডের মধ্যে দিয়ে, ব্লাডের মাধ্যমে কি করে, ক্যারি করে, মুভ করে, হ্যাঁ। তো এই জন্য ব্লাড টেস্ট করলে বিলিরুবিনের পরিমাণটা বোঝা যায়। তো এই বিলিরুবিন কি করে, ব্লাড স্টেম থেকে কি করে, আমাদের ব্রেনের টিস্যুতে পর্যন্ত প্রবেশ করে, হ্যাঁ। তো যখন এই বিলিরুবিন পরিমাণটা বেড়ে যায়, তখন বিভিন্ন ধরনের সাইন সিমটম গুলো দেখা যায়। এবং এই যে তার মধ্যে মেইনলি যেটা আমরা সেই দুইটাই বললাম, যে ইয়েলোইশ কালার অফ স্কিন অ্যান্ড ইয়েলোইশ কালার অফ আই বা স্ক্লেরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যে আসলে বেবিদের জন্য আহ এই বিলিরুবিন বেড়ে যাওয়াটা বা জন্ডিস কেন আসলে খুব ডেঞ্জারাস, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আরবিসি ব্রেকডাউন, তার মানে আমাদের বডিতে যদি বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়, তাহলে আস্তে আস্তে কি হয়, আমাদের আরবিসি ব্রেকডাউনের মাত্রাটা বেড়ে যায়। তো আরবিসি বলতে কি বোঝাচ্ছে, রেড ব্লাড সেল, ঠিক আছে। ব্লাডের একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, ব্লাডের মেইনলি গুরুত্বপূর্ণ কয়টা প্রোডাক্ট আছে, মেইন কয়টা প্রোডাক্ট আছে ব্লাডের, 3টা। তিনটা ভাইয়া। হ্যাঁ, একটা হচ্ছে কি আরবিসি, আর একটা কি ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে আর প্লাটেলেট। platelet। থ্যাংক ইউ। তো এর মধ্যে থেকে একটা হচ্ছে কি আরবিসি, রেড ব্লাড সেল। সো রেড ব্লাড সেল সাধারণত আমরা দেখি যে এর আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, তাই না। তো যদি কোনো পেশেন্টের বা কোনো বেবির বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায় বডিতে এবং জন্ডিস হয়, সেই ক্ষেত্রে আরবিসি ব্রেকডাউনের মাত্রাটা বেড়ে যায়। দ্যাট মিনস 120 দিনের জায়গায় দেখা যাচ্ছে 60 ডেজ বা 80 ডেজেই বিলিরুবিনের পরিমাণটা, সরি, আরবিসির যেই ড্যামেজটা, সেই ড্যামেজটা তৈরি হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় সে আরবিসি সেলটা। তখন দেখা যাচ্ছে নতুন করে আরবিসি সেল আবার তৈরি হচ্ছে, কিন্তু নতুন সেল তৈরি হওয়ার মাত্রাটা পুরাতন সেল ধ্বংস হওয়ার মাত্রা থেকে কম হয়। সেক্ষেত্রে কি হয়, আরবিসির পরিমাণটা বডিতে কমে যায়, ঠিক আছে। তো বডিতে একটা নির্দিষ্ট ব্যালেন্স রেখে এই আরবিসিটা তৈরি হয় এবং ধ্বংস হয়। তো ওই ব্যালেন্সটা থাকে না, তখন কি হয়, আরবিসির পরিমাণটা কমে যায় বডিতে এবং বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়, যার কারণে আমাদের ব্লাড ভেসেল গুলা হলুদ দেখায়, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে ইমম্যাচিউর ইউজিটি এনজাইম। সো ইউজিটি এনজাইমের পরিমাণ আমাদের ইমম্যাচিউর দেখায়, দ্যাট মিনস ম্যাচিউর হয় না, এটা ম্যাচিউর হইতে কিছুদিন সময় নেয়। এবং এরপর আসি পুয়ার ফিডিং, এবং পুয়ার ফিডিং থেকে কি হয়, ডিহাইড্রেশন। দ্যাট মিনস যে বাচ্চাটার ভাইয়া বিলিরুবিনের ইউজিটি এনজাইমটা কি? ইউজিটি এনজাইমটা হচ্ছে আমাদের ব্লাডেরই একটা এনজাইম, যেটা হচ্ছে আমাদের যে ব্লাডের মাত্রাটা, আরবিসি যে মাত্রাটা, সেই মাত্রাটা কাউন্টটা
এভারেজ রাখতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি পুয়ার ফিডিং। পুয়ার ফিডিং বলতে বোঝাচ্ছে যে বেবিটা খেতে চাইবে না, ক্ষুধা মন্দা দেখা দিবে, এবং হচ্ছে ব্রেস্ট ফিডিং করতে চাইবে না। তো এর ফলে কি হবে, স্বাভাবিকভাবেই বডিতে যে পরিমাণে ফ্লুইড থাকার কথা ফ্লুইডটা কমে যাবে, ফ্লুইড সেই পরিমাণে থাকবে না। তো এই ক্ষেত্রে কি হবে, সানকিন আই হবে, মানে কি চোখ বসে যাবে, তারপরে স্কিন গুলা ঢিলা হয়ে যাবে, এরপরে হচ্ছে বেবি লেথার্জিটিক হয়ে যাবে। এরপরে তার আরো কিছু সিমটম হতে পারে, যেমন এক্ষেত্রে তার ফিভার, জ্বর হতে পারে। এর ফলে কি হবে, এই সিমটম গুলো হবে। দ্যাট মিনস আমাদের মেইনলি কি হচ্ছে, যে বিলিরুবিনের পরিমাণ কমে যাচ্ছে, এর ফলে আরবিসি ব্রেকডাউন বেড়ে যাচ্ছে, ফলে আরবিসি যে ব্যালেন্সটা সেটা থাকছে না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে কি ইউজিটি এনজাইম, এটা ইম্যাচিউর ভাবে তৈরি হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, বেবি ঠিকভাবে খেতে পারছে না, পুয়ার ফিডিং, দ্যাট মিনস তাকে খাওয়ানো যাচ্ছে না, খেতে চায় না বা খাওয়ানো যায় না, ক্ষুধামন্দ দেখা দেয়। এবং এর ফলে কি হবে, যে প্রপার ফিডিং না করার কারণে কি হবে, ডিহাইড্রেশন তৈরি হয়ে যাবে বডিতে, পানির পরিমাণ কমে যাবে, ফ্লুইডের পরিমাণ কমে যাবে, ঠিক আছে। এরপর আসি, মেইনলি কি কি ক্লাসিফিকেশন আছে নিউনেটাল জন্ডিসের। আমরা প্রধানত দেখি যে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল, এই দুইটা ক্লাসিফিকেশন আমরা মেইনলি দেখি, কিন্তু আরো ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে আরো ক্লাসিফিকেশন আছে আমাদের, সেগুলোতে আমরা যাব। বাট মেইনলি হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল মানে কি, একদম বলেন তো, ফিজিওলজিক্যাল বলতে কি বোঝায়? শরীরের বিভিন্ন অঙ্গ দেখে। না, প্যাথোলজিক্যাল বলতে কি বোঝায় আসলে? প্যাথোলজিক্যাল মানে কি, ফিজিওলজিক্যাল মানে কি জানেন? আচ্ছা, ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যাল মানে হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এক কথায় স্বাভাবিক প্রক্রিয়া। আর প্যাথোলজিক্যাল মানে হচ্ছে ডিজিজ কন্ডিশন। তো ফিজিওলজিক্যাল মানে হচ্ছে যে জিনিসটা আমাদের বডিতে স্বাভাবিকভাবেই কাজ করে, আর প্যাথোলজিক্যাল মানে হচ্ছে স্বাভাবিকভাবে এটা এরকম হয় না, বা স্বাভাবিকভাবে এভাবে কাজ করে না, কোনো একটা রোগের কারণে, কোনো একটা ড্যামেজের কারণে, কোনো একটা সমস্যার কারণে আমরা যে সিমটম গুলো দেখি সেটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল, ঠিক আছে। তো বা কোনো একটা অর্গানিজমের কারণে, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখবো যে ফিজিওলজিক্যাল জন্ডিসের আসলে কি কি সাইন সিমটম থাকে, এবং ডিটেইলসটা একটু জানবো। তো ফিজিওলজিক্যাল জন্ডিসটা কি, কজড বাই এলিভেটেড বিলিরুবিন ইন ব্লাড। সাধারণত ব্লাডে বিলিরুবিনের পরিমাণ বেশি হয়ে গেলে বা বেড়ে গেলে তখন আমরা সেটাকে ফিজিওলজিক্যাল জন্ডিস বলছি। হ্যাঁ, ফিজিওলজিক্যাল জন্ডিস নট ইউজুয়ালি হার্মফুল। এটা আসলে ফিজিওলজিক্যাল জন্ডিস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা হার্মফুল না, মানে স্বাভাবিকভাবেই অনেক সময় বিলিরুবিনের পরিমাণ বেড়ে যেতে পারে। তো সেটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা বেশি হার্মফুল না। হ্যাঁ, এটা কি হয়, মোস্ট এভিডেন্ট 2 to 4 days আফটার ডেলিভারি। এটা সাধারণত দেখা যায় যে ডেলিভারির 2 থেকে 4 দিনের মধ্যে এই ধরনের ফিজিওলজিক্যাল যেই জন্ডিস সেটা দেখা যায়। মানে বিলিরুবিনের পরিমাণ এই 2 থেকে 4 দিন নর্মালি অনেক সময় বেড়ে যায়, কোনো ডিজিজ না হইলেও বা কোনো প্যাথোজনিক অ্যাটাক না হইলেও বেড়ে যায়। তো বেড়ে গেলে কি হয়, তখন আমরা আহ, সাধারণত অনেক সময় ভয় পেয়ে যাই যে না, খুব বড় সমস্যা। কিন্তু এর কিছু আহ ভালো দিক আছে, ভালো দিক বলতে মানে অত খারাপ বিষয়গুলো কম থাকে ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে। কিছু সাধারণ নিয়মকানুন পালন করলেই, সাধারণ ফলো আপ করলেই আমাদের এই প্যাথোলজিক্যাল সরি ফিজিওলজিক্যাল জন্ডিসটা ঠিক হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি কি কি হয় ফিজিওলজিক্যাল জন্ডিসে। অনসেট আফটার 24 আওয়ার্স, হ্যাঁ, জন্মের 24 ঘন্টা পরে দেখা যায় এই ধরনের জন্ডিস গুলা, যে স্ক্লেরা বা স্কিন এগুলো পেল কালার হয়ে যাচ্ছে। পিক মানে হচ্ছে 3 থেকে 5 দিন সাধারণত থাকে। বিলিরুবিনের মাত্রা কত হয়, প্রায় 12 মিলিগ্রাম পার 12 ডেসিলিটার পর্যন্ত হয়ে যেতে পারে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে যে ইম্যাচিউর লিভার। তো যেহেতু একটা বেবির সদ্য জন্ম হওয়া একটা বেবির সমস্ত ভাইটালস যে অর্গান গুলা সেই অর্গান গুলা আহ, সবেমাত্র শুরু হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে জন্মের ইম্যাচিওর হয় পরে, না। হ্যাঁ সবেমাত্র দেখা যাচ্ছে মায়ের হোম থেকে বাইরে আসে। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু অর্গান যখন ঠিকভাবে কাজ না করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়। তো তার মধ্যে একটা আছে লিভার। তো লিভার যদি দেখা যায় যে পুরোপুরি ভাবে যেভাবে তৈরি হওয়ার কথা, হ্যাঁ, সেইভাবে তৈরি না হয়ে কিছুটা ল্যাকেন্স থাকে লিভারের মধ্যে। তো সেই ক্ষেত্রে দেখা যায় লিভার কি করতে পারে না, আমাদের বডির যে ফ্লুইড সেটা হচ্ছে কি করতে পারে না। লিভারের মেইন কাজ কি বলেন তো? লিভারের প্রধান কাজ কি? মেটাবলিজম। গুড। লিভারের মেইন কাজ হচ্ছে মেটাবলিজম। তো বেবি জন্মের পর থেকেই আমরা ব্রেস্ট ফিডিং করাই, দেন হচ্ছে বেবিকে কি করি, আমাদের বাইরের যে পরিবেশের সাথে বেবিকে খাপ খাইয়ে নিতে হয়। তো লিভারের মেটাবলিজমটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। লিভার কি করতে পারে না, যে ব্রেস্ট ফিডটা করছে ওই ফিডটাকে ঠিকভাবে মেটাবলাইজ করতে পারে না। যার কারণে দেখা যায় এই ইমম্যাচিউর লিভারের কারণে বডিতে কি হয়, যে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে প্যাথোলজিক্যাল, সরি ফিজিওলজিক্যালি জন্ডিস দেখা যায় 3 থেকে 5 দিনের মধ্যে। এরপরে দেখা যাচ্ছে লিভারটা যখন ম্যাচিউর হতে শুরু করে, লিভারটা যখন স্বাভাবিকভাবে বাড়তে শুরু করে সেল ডিভিশনের মাধ্যমে, তখন এই সমস্যাটা নিজে থেকে চলে যায়। এটা কোনো প্যাথোজেনিক, কোনো মাইক্রো অর্গানিজমের অ্যাকশনের কারণে না, কোনো ডিজিজের কারণে না। ঠিক আছে, এটা হচ্ছে কি যে সেই লিভারটা, মাত্র শিশু জন্ম হয়েছে, লিভারটা এখনো পুরোপুরি ভাবে ফর্ম করে নাই, বা প্রিমেচিউর লিভার, যে প্রিম্যাচিউর ডেলিভারি যখন হয় তখন এই সমস্যাগুলো বেশি হয়। প্রিম্যাচিউর ডেলিভারি মানে কি বলেন তো কি একজন? প্রিম্যাচিউর ডেলিভারি বলতে কি বোঝেন? 37 সময়ের উইকের আগে আগে ডেলিভারি হয়ে যাওয়া। আগেই ডেলিভারি হয়ে যাওয়া, প্রিম্যাচিউর ডেলিভারি। অথবা ওল্ড এজ প্রেগন্যান্সি, যদি মায়ের বয়স অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে, যদি সে প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে। এবং হচ্ছে প্রিম্যাচিউর ডেলিভারি কত বললাম, প্রি টার্ম লেবার। হ্যাঁ, এই যে টার্মগুলো, এই ক্ষেত্রে বেবির শুধু লিভার না, অন্যান্য যেই ভাইটালস অর্গান গুলো আছে অনেক সময় পুরোপুরি ফর্ম করে না, তার মধ্যে লিভার একটা। তো সেই ক্ষেত্রে আমাদের প্যাথোলজিক্যালি বেবির জন্ডিস হতে পারে। হ্যাঁ, এটা খুব ভয়ানক কিছু না বা ভয়ের কিছু না। আচ্ছা, এটা সাধারণত 24 ঘন্টার মধ্যেই দেখা যায়। এরপর আসি প্যাথোলজিক্যাল জন্ডিস। তো প্যাথোলজিক্যাল জন্ডিস কি? প্যাথোলজিক্যাল জন্ডিস হচ্ছে আহ, এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি দেখা যায়, তাহলে দেখা যায় আহ বিলিরুবিনের মাত্রা 5 থেকে বেশি হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। হুম, অথবা 0.5 মিলিগ্রাম/ডেসিলিটার/আওয়ার, মানে প্রতি ঘন্টায় 0.5 মিলিগ্রাম/ডেসিলিটার করে বাড়বে। প্রতি ঘন্টায়, মানে 5 মিলিগ্রাম/20 আওয়ার্স, মানে 24 ঘন্টায় 5 মিলিগ্রাম করে বাড়বে। অথবা প্রতি ঘন্টায় 0.5 মিলিগ্রাম/ডেসিলিটার করে এই বিলিরুবিনের মাত্রাটা বাড়বে। আচ্ছা, এক্ষেত্রে দেখা যায় জন্ডিস বিয়ন্ড ফিজিওলজিক্যাল লিমিটস। দ্যাট মিনস ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে আমরা কত দেখেছি, যে 20 পর্যন্ত বাড়তে পারে। সরি, 12, 20 না, 12 মিলিগ্রাম/ডেসিলিটার পর্যন্ত বাড়তে পারে। কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় যে এই লিমিটটা ক্রস করে ফেলে, এর বাইরে চলে যায়। দ্যাট মিনস কন্ট্রোলের বাইরে চলে যায়। আচ্ছা, এরপর আসি যে কনজুগেটেড বিলিরুবিন। যে বিলিরুবিনটা বডিতে তৈরি হচ্ছে, সেই বিলিরুবিনের মাত্রাটা 20% অফ টোটাল কনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়। এবং বিয়ন্ড 2 উইকস, মানে 2 সপ্তাহের মধ্যে এটা তৈরি হয়। সাইন্স অফ আন্ডারলাইং ইলনেস, মানে হচ্ছে এটার পিছনে কিছু প্যাথোলজিক্যাল কিছু সাইন থাকে। ঠিক আছে, কোনো ইনফেকশনের কারণে হতে পারে, হ্যাঁ, অথবা কোনো ডিজিজের কারণে হতে পারে। এই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, প্যাথোলজিক্যাল জন্ডিস। আর নর্মালি ইম্যাচিউরিটির ক্ষেত্রে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি, ফিজিওলজিক্যাল জন্ডিস। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি যে ফিচার্স।
এটাও 24 ঘন্টার মধ্যে হয় এবং 5-এর বেশি হবে, এবং হচ্ছে টোটাল বিলিরুবিন এটা 15 থেকেও বেশি হতে পারে। আগেরটা ছিল কত? প্যাথোলজিক্যাল ক্ষেত্রে আমাদের 15 মিলিগ্রাম পার ডেসিলিটারের মতোও হতে পারে, আর ফিজিওলজিক্যালের ক্ষেত্রে ছিল কত? 12 মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, দ্যাট মিনস প্যাথোলজিক্যাল ক্ষেত্রে এই 12 মিলিগ্রাম পার ডেসিলিটারটাকে ক্রস করে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি কজেস, কি কারণে হয়। কারণগুলোর কয়েকটা আমি বললাম, তার মধ্যে আমরা একটু দেখি এখানে। এবিও ইনকম্পিটিবিলিটি মানে হচ্ছে ব্লাড গ্রুপ জনিত সমস্যা। এবিও মানে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ কয়টা? 3টা, এ বি ও। আর আর এইচ কয়টা? 2টা, পজিটিভ নেগেটিভ, তাই না? তো আর এইচ ইনকম্পিটিবিলিটির ক্ষেত্রে আমাদের প্যাথোলজিক্যাল জন্ডিস হয়ে থাকে। যেমন অনেক সময় বাবা মায়ের ব্লাড গ্রুপ যদি পজিটিভ নেগেটিভ থাকে সেক্ষেত্রে, অথবা বেবির এবং মায়ের ব্লাড গ্রুপ যদি ইনকম্পিটিবিলিটি হয়, সেই ক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল জন্ডিসটা দেখি। আচ্ছা, এরপর আসি G6PD ডেফিসিয়েন্সি। এটা এক ধরনের প্রোটিন আমাদের বডি, তো এটা ডেফিসিয়েন্সি হলেও আমাদের প্যাথোলজিক্যাল জন্ডিস তৈরি হয়। এরপরে প্রি ম্যাচিউরিটি, হ্যাঁ, প্রি ম্যাচিউরিটির ক্ষেত্রেও প্যাথোলজিক্যাল জন্ডিস তৈরি হতে পারে। এরপরে আসি সেপসিস। সেপসিস মানে হচ্ছে কোনো কিছু ইনফেকশনে, কোন একটা অর্গানিজমের ইনফেকশনের কারণে, লিভার ইনফেকশন হোক বা বডিতে ইনফেকশন হোক, সেক্ষেত্রে ইনফেকশনের কারণে জন্ডিস হতে পারে। এরপর কি আছে যে সেফালো হেমাটোমা। হেমাটোমা মানে কি? ব্রেনে ব্লাড জমা। ব্লাড জমা। আচ্ছা, হেমা মানে কি? সবসময় মনে রাখবেন ব্লাড, টোমা মানে হচ্ছে জমা হওয়া। ঠিক আছে, আর সেফালো মানে আপনারা মনে রাখবেন যে ব্রেনে। ঠিক আছে, সেফালো হেমাটোমা মানে হচ্ছে ব্রেনে দেখা যাচ্ছে, আমরা প্রথম ছবিতে দেখিয়েছিলাম যে বিলিরুবিনের মাত্রা যদি বডিতে বেড়ে যায় সেটা কি হয়? ব্রেনে ইফেক্ট ফেলে, যার কারণে আমাদের কর্নিয়া গুলা হলুদ হয়ে যায়। সো সেফালো হেমাটোমা হতে পারে। এরপরে কি আছে? হাইপো থাইরয়েডিজম হতে পারে। দ্যাট মিনস আমাদের বডিতে থাইরয়েডের মাত্রা, টিএসএইচ যে হরমোন, থাইরয়েডের মাত্রাটাও বেড়ে যেতে পারে। এরপর আসি যে কিছু কমন, একদম বেসিক কিছু ডিফারেন্স ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল জন্ডিসের মধ্যে। আচ্ছা, ফিজিওলজিক্যাল জন্ডিসটা কি? যে নিউবর্নদের নর্মালি হয়ে থাকে, ঠিক আছে, জন্মের সময় হয়ে থাকে। প্যাথোলজিক্যাল হচ্ছে 24 আওয়ার্স, একদম 24 ঘন্টার মধ্যে এটা ফর্ম করে। আর হাই লেভেল অফ ফিটাল হিমোগ্লোবিন ইজ ব্রেকডাউন ইনটু বিলিরুবিন। তো প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের হিমোগ্লোবিনের পরিমাণ খুব দ্রুত কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা একটু আগে দেখেছিলাম যে আরবিসি ডিস্ট্রাকশনটা খুব বেশি হয়। হ্যাঁ, তো আরবিসির মধ্যে থাকে কি? হিমোগ্লোবিন। সো হিমোগ্লোবিনটা ডিস্ট্রাকশনের মাত্রাটা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে বডিতে ব্লাডের পরিমাণ কমে যায়। আচ্ছা, প্যাথোলজিক্যাল ক্ষেত্রে আমরা কি দেখি? যে হিমোলাইটিক অ্যানিমিয়া, ব্লাডের পরিমাণ কমে যাওয়ার কারণে অ্যানিমিয়া হয়ে যেতে পারে। এরপরে কি আছে? ইনফেকশন। ইনফেকশনের কারণে, কোনো একটা মাইক্রো অর্গানিজমের ইনফেকশনের কারণে প্যাথোলজিক্যাল জন্ডিস হয়ে থাকে। এরপরে শর্টার আরবিসি লাইফ স্প্যান, যেটা বলেছিলাম ফার্স্টের দিকে, যে আরবিসি অল্প দিন বাঁচে। সাধারণত আমরা জানি যে 120 দিন বাঁচে, কিন্তু সেই ক্ষেত্রে যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয় অল্প দিন বেঁচে থাকে। সো অল্প দিন যদি বাঁচে, সেই অনুযায়ী প্রোডাকশন হয় না, স্বাভাবিকভাবেই বডিতে রেড ব্লাড সেলের পরিমাণটা কমে যায়। আচ্ছা, 24 ঘন্টায় প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে আরো কি কি হয়? 24 ঘন্টা থেকে 2 সপ্তাহের মধ্যে কি কি হয়? তো ব্রেস্ট মিল্ক জন্ডিস, ডিহাইড্রেশন, ইনফেকশন, পলিসাইথেমিয়া। তো এই জিনিসগুলো হয় কখন? 24 ঘন্টা থেকে 2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, আর ফার্স্ট 24 ঘন্টার মধ্যে অ্যানিমিয়া হয়ে যেতে পারে অথবা ইনফেকশন দেখা দিতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। এবং 2 সপ্তাহ পরে, সো প্যাথোলজিক্যাল জন্ডিসটা অত সহজে কিন্তু ভালো হয় না। ওই মাইক্রো অর্গানিজমের, যে মাইক্রো অর্গানিজম এটার জন্য দায়ী, সেই মাইক্রো অর্গানিজম বডি থেকে না যাওয়া পর্যন্ত, তার ইনফেকশনের যেই মাত্রা সেটা না কমা পর্যন্ত এটা ভালো হয় না। সো ইনফেকশনটা কমতে সময় লাগে।
অ্যান্টিবডি তৈরি হতে, বডিতে কোনো মেডিসিনের মাধ্যমে হোক বা ন্যাচারালি হোক অ্যান্টিবডি তৈরি হতে, এবং ওই ইনফেকশনের এগেনস্টে অ্যাকশন নিতে সময় লাগে, যার কারণে প্যাথোলজিক্যাল জন্ডিসটা একটু ডেঞ্জারাস এবং হচ্ছে এটা সারতেও সময় লাগে। সো এখানে দেখা যায় 2 সপ্তাহ পরে কি কি হয়, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, দ্যাট মিনস তার জন্মগতভাবে কি হবে যে থাইরয়েডের পরিমাণ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ এর পরিমাণটা কি হবে, কম থাকবে টেস্টে। এরপর কি হবে, বিলিয়ারি অ্যাট্রোসিয়া, দ্যাট মিনস আমাদের যে বিলিয়ারি চ্যানেল, সেই বিলিয়ারি চ্যানেলে বিলিয়ারি অ্যাট্রোসিয়া হতে পারে, এবং নিওনেটাল হেপাটাইটিস, হেপাটাইটিস হয়ে যেতে পারে, নিওনেটাল হেপাটাইটিস হয়ে যেতে পারে, হেপাটাইটিস এ বি, বি না সরি, এ ই, এগুলো হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে কি আছে, ইনফেকশন, ইউটিআই। ওই পেশেন্টের যেহেতু লিভারে একটা ইনফেকশনের কারণে লিভারে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সো পুরো বডিতে বিভিন্ন পার্টে আমাদের ইনফেকশন তৈরি হতে পারে। দ্যাট মিনস বডির একটা মেজর পার্ট হচ্ছে কিডনি, লিভারের পরে আমরা দেখি বডির একটা মেজর পার্ট হচ্ছে কিডনি। কারণ কিডনি কি করে, আমাদের বডির যত ফ্লুইড আছে সেই ফ্লুইড গুলাকে পিউরিফিকেশন করে। পিউরিফিকেশন বলতে, পিউরিফিকেশন ঠিক না, মানে এক কথায় স্থাকন, স্থাকন প্রক্রিয়া করে। স্থাকন প্রক্রিয়া করে যেই বর্জ্য পদার্থগুলো আছে, সেই বর্জ্য পদার্থগুলো বডির বাইরে নিয়ে আসে। তো বর্জ্য পদার্থগুলোর মধ্যে একটা হচ্ছে কি, বিলিরুবিন। তো কিডনি কি করতে পারে না, বিলিরুবিনটা পুরোপুরি ভাবে বডির বাইরে দিয়ে দিতে পারে না, তো বডির মধ্যে থেকে যায়, যার কারণে দেখা যায় ওই ইনফেকশনটা আমাদের ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই জায়গাগুলোতেও ফর্ম করে। তো সেক্ষেত্রে ইউটিআই এর সিমটম আমরা দেখি। এরপরে আছে পাইলোরিক স্টেনোসিস, দ্যাট মিনস পাইলোরাসেও কিন্তু স্টেনোসিস দেখা যায়। এরপর আসি উইদিন ফার্স্ট 24 আওয়ার্স। এটা হচ্ছে প্যাথোলজিক্যালটা আমাদের, আমরা কখন মনে রাখবো প্যাথোলজিক্যালটা, ফার্স্ট 24 আওয়ার্স, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে প্যাথোলজিক্যালটা সবসময় আমাদের ফার্স্ট 24 আওয়ার্স হয়। এবং আমাদের যে ফিজিওলজিক্যালটা, ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা, সেটার ক্ষেত্রে কি হয়, সেটার ক্ষেত্রে আমাদের যে বেবির নিউবর্ন যারা, তাদের হচ্ছে লিভার পুরোপুরিভাবে ফর্ম না করার কারণে এই জিনিসটা তৈরি হয়। আচ্ছা, আমরা এখন কিছু এমসিকিউ দেখবো, এরপর আমরা নেক্সট টপিক গুলোতে যাবো। সো এমসিকিউ আমি দিচ্ছি, কি শিখলেন ইউটিউব থেকে। আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া। সেটা অ্যান্সার কি হবে বলেন তো? কোশ্চেন দেখা যায়, কোশ্চেন দেখতে পাচ্ছেন? কি ভাইয়া? হ্যাঁ, অ্যান্সার গুলো দ্রুত দিয়ে দেন। অ্যান্সার গুলো একটু দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করেন আমাদের কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ। নাসিমা খাতুন, সাবরিনা, হুমায়রা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জন্ডিস অ্যাপিয়ারিং উইদিন ফার্স্ট 12 আওয়ার্স অফ লাইফ ইজ ফিজিওলজিক্যাল জন্ডিস। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, সবাই রাইট অ্যান্সার দিয়েছেন।
আচ্ছা, মোটামুটি ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছে। আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি। জন্ডিস অ্যাপিয়ারিং উইদিন দ্য ফার্স্ট 12 আওয়ার গেল। এটা অ্যান্সার কি হবে? হুইচ নিউবর্ন ইজ অ্যাট হাইয়েস্ট রিস্ক ফর সিভিয়ার জন্ডিস? হুইচ নিউবর্ন ইজ অ্যাট হাইয়েস্ট রিস্ক ফর সিভিয়ার জন্ডিস, এটা অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট সেকশনে লিখে পাঠান। আমি দেখতে পাচ্ছি অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ওয়ান, আমরা একটা কোশ্চেন দিব। A bilirubin level that increases more than 5 milligram per deciliter per day indicates, এটা কি ইন্ডিকেট করে? মোসাম্মদ উম্মে হাবিবা। নেক্সট বি, ব্রেস্ট মিল্ক জন্ডিস। আমাদের এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় যে এই কোশ্চেন গুলো একদম ইজিলি অ্যান্সার করা যাবে। তো উম্মে হাবিবা, কাইন্ডলি আপনি একটু হবেন, একটু কনসেন্ট দিতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার, ম্যাক্সিমাম রাইট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, এখন আমরা একটু ক্লাসের দিকে মনোযোগ দিই। মোটামুটি ম্যাক্সিমামই রাইট অ্যান্সার দিয়েছেন, আমরা বেশ ভালো একটা রেসপন্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন দেখব ব্রেস্ট ফিডিং জন্ডিস। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং জন্ডিসটা হচ্ছে আমাদের মেইনলি প্যাথোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল জন্ডিসের বাইরে আমরা সাধারণত এটা রেখেছি। ব্রেস্ট ফিডিং জন্ডিসের ক্ষেত্রে আমরা দেখি এটা কতদিনের মধ্যে হয়, 2 থেকে 4 দিনের মধ্যে হয়। এটা সাধারণত হয় কি, পুয়ার ইনটেক অ্যান্ড ডিহাইড্রেশন। এটা নর্মালি প্যাথোজেনিক না বা অতটা ক্ষতিকর না, শুধু সাধারণত বেবির খাবারের অভাবে, পুয়ার ইনটেকের অভাবে ডিহাইড্রেশন হয়। সেই ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং জন্ডিস হয়ে থাকে। তো ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা বেবি খাওয়ানোর যে মাত্রার পরিমাণ সেটাকে আমরা বাড়ালে ব্রেস্ট ফিডিং জন্ডিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস। তো ব্রেস্ট মিল্ক জন্ডিস কি, যে এটা 5 থেকে 7 দিনের মধ্যে অনেক সময় হয়ে থাকে। এটা হচ্ছে কি, কজেস সাবস্টেন্সেস ইন মিল্ক ইনহিবিট কনজুগেশন। মানে হচ্ছে মিল্কের মধ্যে যে সাবস্টেন্স গুলা থাকে, সেই সাবস্টেন্স গুলার মধ্যে যদি ব্যালেন্স না থাকে, তো এক্ষেত্রে দায়ী হচ্ছে কি, অনেক সময় মায়ের খাদ্যাভ্যাস
বা দেখা যাচ্ছে মায়ের নিউট্রিশন যেই চাহিদা, সেই চাহিদাটা ফুলফিল হচ্ছে না, যার কারণে ব্রেস্ট মিল্কটাও অনেক সময় কিছু কারণে যেই উপাদানগুলো থাকার কথা সেই উপাদানগুলো সঠিক পরিমাণে থাকছে না, যার কারণে ব্রেস্ট মিল্ক জন্ডিসটা হয়ে থাকে। এরপর আসি ইনফ্যান্ট আদারওয়াইজ হেলদি। তো এই ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা কি হয় না, হেলদি হয় না। জন্মের সময় দেখা যায় তার লো বার্থ ওয়েট হয়ে থাকে। আচ্ছা, এরপর কি আছে, মেয়ে লাস্ট উইকস, দ্যাট মিনস ব্রেস্ট মিল্ক জন্ডিসটা অনেক সময় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত স্টে করতে পারে। তো এবার বলছে ব্রেস্ট মিল্ক জন্ডিস কন্টিনিউ ব্রেস্ট ফিডিং। তো ব্রেস্ট মিল্ক জন্ডিসের ক্ষেত্রে যদি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ থাকে, ওই মা যদি কন্টিনিউ করে, তো সেক্ষেত্রে এটা বেস্ট মানে কিউর হয় না। ঠিক আছে, এরপরে কি আছে কনজুগেটেড বা ডিরেক্ট হাইপার বিলিরুবিনিমিয়া। মানে হচ্ছে কি, যে সরাসরি কি কি ক্ষেত্রে হাইপার বিলিরুবিনিয়া মানে হচ্ছে বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যেতে পারে। আচ্ছা, অলওয়েজ অ্যাবনর্মাল। তো কি কি কারণে? কজেস হচ্ছে বিলিয়ারি অ্যাট্রোসিয়া, ইনফেকশন, মেটাবলিক ডিজিজেস। এরপরে কি আছে পেল অ্যালকোহলিক অ্যাকোলিক স্টুল এন্ড হচ্ছে ডার্ক ইউরিন। এরপর কি আছে রিকোয়ার আর্জেন্ট রেফারেল। যদি আমরা এই জিনিসগুলো দেখি, তাহলে অবশ্যই আমরা আর্জেন্ট রেফারেল করব, দ্যাট মিনস হসপিটালাইজ করব। কি 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 দেখলে? ডার্ক ইউরিন বা কালো কালারের প্রস্রাব, এবং হচ্ছে পেল অ্যাকোলিক স্টুল। হ্যাঁ, যদি স্টুলের কালারটাও যদি পেল কালার হয়ে থাকে বা অ্যাকোলিক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হসপিটালাইজ করব বা ডক্টরের শরণাপন্ন হব। এবং কজেস বিলিয়ারি অ্যাট্রোসিয়া, এটা হচ্ছে কি বিলিয়ারি অ্যাট্রোসিয়ার কারণে হয় বা ইনফেকশনের কারণে হয় বা মেটাবলিক ডিজিজের কারণে হয় এই জন্ডিস গুলা। দ্যাট মিনস ডিরেক্ট হাইপার বিলিরুবিনিয়াম এগুলা এই কয়েকটা কারণে হয়। এবং এই ক্ষেত্রে সাইন সিমটম দেখে আমরা ডার্ক ইউরিন বা পেল স্টুল এই ধরনের সাইন সিমটম দেখে আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব। আচ্ছা, এরপর আসি রিস্ক ফ্যাক্টর। তো আমরা তাহলে এতক্ষণ দেখলাম যে জন্ডিসটা কি, নিউনাটাল জন্ডিস। এরপরে দেখলাম যে টাইপস গুলা কি কি আছে মোটামুটি, এবং এখন দেখি যে রিস্ক ফ্যাক্টর, যে জন্ডিসের ক্ষেত্রে আমাদের রিস্ক ফ্যাক্টর কি কি আছে, মানে কি কি কারণে জন্ডিস হয়ে থাকে, নিউনাটাল জন্ডিস। আমরা এর আগে বলেছি, তারপর আমরা এখন একটু আবার দেখি যে প্রিম্যাচিউর ডেলিভারি, যে আগেই যদি বাচ্চা জন্ম হয়ে যায় সেক্ষেত্রে, হেমাটোমার ক্ষেত্রে, তারপরে হচ্ছে ব্লাড ইনকম্প্যাটিবিলিটি, সেটা হতে পারে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, এবং হচ্ছে ব্রেস্ট ফিডিং প্রবলেম। এই কয়েকটা কারণে জন্ডিস হতে পারে। এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, এগুলা মেইন রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, আমরা এই জিনিসগুলো এতক্ষণ দেখে আসছি। প্রিম্যাচিউরিটি, যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই। আমরা দেখি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো একটু, যে কি কি জিনিস দেখলে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে তার আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে না, জন্ডিস কনফার্মড। ঠিক আছে, প্রথমে আমরা দেখেছিলাম কি ইয়েলোইশ কালার অফ স্কিন অ্যান্ড ইয়েলোইশ কালার অফ কি আইস হোয়াইট স্ক্লেরা। এরপরে দেখি যে ইয়েলোইশ কালার অফ পাম, মানে হাতের যেই তালুগুলা, পায়ের তালুগুলা, এগুলো পুরোপুরি হলুদ হয়ে যাবে, কারণ এই জায়গাগুলোতে আমাদের ব্লাড ভেসেল গুলা খুব ন্যারো থাকে। সো ন্যারো ব্লাড ভেসেল গুলোতে যদি বিলিরুবিনের মাত্রা বেশি হওয়া ব্লাড আসে, তো সেক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারি, কারণ এই জায়গাগুলো সহজেই হলুদ হয়ে যায়। দেখবেন আপনার হাত একটু ঘষলে ওই জায়গাগুলো একদম লাল দেখায়। এর মানে হচ্ছে যে ব্লাড ভেসেল গুলো আছে আপনাদের ত্বকের নিচে, হ্যান্ড অ্যান্ড ফুট পাম গুলা, সেখানে ব্লাড ভেসেল গুলো অনেক ন্যারো। সো ন্যারো ব্লাড ভেসেল গুলা ঘর্ষণের কারণে কি হয়, রেড দেখায়। তো এই ভেসেল গুলা অনেকটা আয়নার মতো কাজ করে। তো যখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, তখন আমরা দেখি যে সহজেই আমরা হাতের পায়ের পাম গুলাতে এই সাইনটা দেখতে পাই। আচ্ছা, এরপর আমরা মাত্রই পড়লাম যে ইউরিনের কালারটা একটু ডার্ক কালার হয়ে যায়। হ্যাঁ, এরপরে রাইট অর পেল কালার পোপ, মানে বাথরুমও পেল কালার হয়ে যায়, এবং জ্বর দেখা দিতে পারে, দ্যাট মিনস ফিভার হতে পারে। রিডিউসড ফ্রিকোয়েন্সি অফ ইউরিন, দ্যাট মিনস ঘন ঘন যে ইউরিন হওয়ার চান্স সেটা কমে যেতে পারে, মানে ইউরিনটা খুব আমাদের ইউরিনটা খুব কম তৈরি হবে এক কথায় বডিতে, ইউরিন পাস করতে দেরি হবে। তো এই জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে না, নিউবর্নের জন্ডিস ফর্ম করছে। আচ্ছা, জেনারেল সিমটম এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে আসি সাইন অফ
বিলিরুবিন এনসেফালোপ্যাথি। তো বিলিরুবিন এনসেফালোপ্যাথিতে কখন যাবে? যখন জ্বর হবে। তখন জ্বরের ক্ষেত্রে আমরা দেখি আহ, যে 102 103 মানে হাই ফিভার, এক কথায় হাই ফিভার হবে, এবং হচ্ছে সিজার হয়ে যেতে পারে, আর্চিং বা অপিস্টোনোস হইতে পারে, এবং হচ্ছে সিজারও হইতে পারে। সিজার মানে বেবির আহ এক কথায় কি, কাঁপুনি। কাঁপুনি, বাংলা হচ্ছে কাঁপুনি। কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। বা দেখা যায় যে অনেক সময় বেবির পুরো কাঁপুনি দিয়ে বেবি হচ্ছে কি চিৎকার দিয়ে ওঠে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে হচ্ছে ভয় পেয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়। তো এই ধরনের সিমটম যদি আমরা দেখি, তখনই আমরা কি করব, বুঝতে পারবো এটা কি অ্যাকিউট বিলিরুবিন এনসেফালোপ্যাথি সাইন। এরপর আছে কি, এই যে কান্নার কথা বলা আছে, শ্রিল ক্রাই, দ্যাট মিনস হঠাৎ করে কান্না করে ওঠা খুব জোরে। এরপরে ডিক্রিস মাসেল টোন, দ্যাট মিনস যে মাসেল গুলো সাধারণত বেবিদের কি থাকে, বেবিদের অনেক শক্ত থাকে, মানে শক্ত বলতে মানে ওই শক্ত না, মানে স্কিনটা মাসেলের সাথে লাগা থাকে। দ্যাট মিনস স্কিনে এরকম টান দিলে চলে আসে না। বৃদ্ধদের যেমন স্কিনে টান দিলে মাসেল থেকে আলাদা হয়ে যায়, তাই না? তো ঠিক সেম ভাবে, এই অপোজিট ভাবে বেবিদের ক্ষেত্রে কি হয়, যে স্কিনের যে রাইজিডিটি বা টোন, এই টোনটা বেবিদের ক্ষেত্রে কিন্তু ভালো থাকে নর্মালি। কিন্তু যখন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, হাইপার বিলিরুবিনেমা হয়, তখন এই মাসেল টোনটা ভালো থাকে না, এবং দেখা যায় যে তার ডিহাইড্রেশনের সাইন থাকে, এবং স্কিনটা টান দিলে চলে আসছে, মাসেলের সাথে অ্যাডজাস্ট থাকছে না। তো এরকম সাইন গুলো দেখা যায়। এরপর ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন যদি আমরা যাই, এতক্ষণ যেগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে আমরা সাইন সিমটম, আমরা দেখেই চোখে দেখে বা আমরা ফেস করি এই সমস্যাগুলো। এখন আমরা দেখি যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন টেস্টের ক্ষেত্রে আমাদের কি কি ভ্যারি করে। টোটাল সিরাম বিলিরুবিন, টিএসবি, টোটাল সিরাম বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যায়, ডিরেক্ট কনজুগেটেড বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, এবং হচ্ছে ট্রান্স কন্টিনিউয়াস বিলিরুবিন টিসিবি স্ক্রিনিং, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি। কম্বো টেস্ট, সরি, কোমস টেস্ট, হোমস টেস্টের মাধ্যমে বোঝা যায়। সিবিসি বা রেটিকুলোসাইট কাউন্ট, সিবিসি দেখে বোঝা যায়, সিবিসি কাউন্ট যদি কম থাকে। সিবিসি নর্মাল কাউন্ট কত বেবিদের ক্ষেত্রে বলেন তো? এরপরে ব্লাড টাইপ প্লাস হচ্ছে আরএইচ, মাদার অ্যান্ড বেবি। ব্লাড টেস্ট করে আমরা যদি দেখি যে মা এবং শিশুর ব্লাডের আরএইচ ফ্যাক্টর, দ্যাট মিনস পজিটিভ নেগেটিভ প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা ধরে নিই। ঠিক আছে, আচ্ছা। অ্যাসেসমেন্ট টুলস, অ্যাসেসমেন্ট টুলস আমরা সাধারণত যে ভালো হসপিটালগুলোতে এটা করা হয়, যে আওয়ার স্পেসিফিক বিলিরুবিন চার্ট, মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তার বিলিরুবিন চেকিং করা হয়। তো ওইটা অনুযায়ী আমাদের সেই চার্টটা পূরণ করতে হয়। যেমন আমরা যদি কোনো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বা নিউনেটাল কেয়ার ইউনিটে কাজ করে থাকি, তো দেখি যে ওখানে একটা চার্ট আমরা মেনটেন করি, বেবির মানে ওভারঅল সবকিছু মনিটর করি, সেই মনিটর করে আমরা সেই চার্টে সেটা মেনটেন করি। তো বিলিরুবিনের জন্য স্পেসিফিক একটা চার্ট থাকে, সেটার নাম হচ্ছে ভুটানি নমোগ্রাম চার্ট। হুম, ভুটানি নমোগ্রাম চার্ট, আওয়ার স্পেসিফিক বিলিরুবিন চার্ট এটাকে বলা হচ্ছে। প্রত্যেক আওয়ারে মনিটরিং করা। যেমন আমরা দেখেছিলাম কি, যদি প্যাথোলজিক্যাল জন্ডিস হয় তাহলে প্রতি ঘন্টায় 0.5 মিলিগ্রাম পার ডেসিলিটার এই আহ, পরিমাণে বিলিরুবিনের মাত্রা বাড়ে। যদি আমরা চার্ট দেখে আমরা অ্যাসেস করি যে না প্রতি ঘন্টায় 0.5 এর বেশি বা 0.5 মিলিগ্রাম পার ডেসিলিটার করে বাড়ছে, তখন আমরা এটা কনফার্ম হয়ে যাবো যে না জন্ডিসের দিকে যাচ্ছে। ঠিক আছে, ম্যানেজমেন্ট। এখন আমরা কিভাবে ম্যানেজ করবো এই ধরনের বেবিগুলোকে, আমরা ম্যানেজ কিভাবে করবো? তো প্রথমেই দেখি ইনক্রিজ পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, ইনক্রিজ পাওয়ার সাপ্লাই, এরপর আসে কি ফটো রেসপন্স থেরাপি, এরপর আসে কি এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন। তো আমরা প্রথমেই ব্লাড ট্রান্সফিউশনে যাব না, প্রথমে আমরা ইনক্রিজ পাওয়ার সাপ্লাই, দ্যাট মিনস হচ্ছে পাওয়ার কি, বডির শক্তিটা আসবে কোথেকে? খাবার থেকে। সো ব্রেস্ট ফিডিংটাকে আমরা বাড়ানোর ট্রাই করব। এরপর আসি দেখি ফটোথেরাপি। হ্যাঁ, তারপরে আমরা কি করব? ফটোথেরাপি দেবো। ফটোথেরাপি কিভাবে দিব? বডির যে সেন্সিটিভ এরিয়া গুলো আছে, চোখ, জেনিটাল এরিয়া, হ্যাঁ, এইগুলো আমরা কাভার করে বডিকে কি করব, বেবির বডিটাকে একটু সানলাইটের সংস্পর্শে নিয়ে আসবো। ডিরেক্ট সানলাইট দিব না, বাট সানলাইটের সংস্পর্শে নিয়ে আসবো। অথবা জানলা দিয়ে একটু আলো আসছে, ওই আলোতে আমরা ধরবো, বা গাছের নিচে, আহ সাধারণত যারা গ্রাম অঞ্চলে থাকে, গাছের নিচে একটু ছায়া জায়গায়, একটু হালকা রোদ যেখানে, সে দিকে ধরবো। ডিরেক্ট
সানলাইট আমরা ধরবো না। এরপরে যদি আমরা দেখি যে না আমাদের সাইন সিমটম গুলো ঠিক হচ্ছে না, তখন আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা লাস্ট স্টেজে ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে যাব। ফটোথেরাপি ফার্স্ট লাইন। সো ফটোথেরাপির মেকানিজম গুলো এখানে দেওয়া আছে, আমি যেটা বললাম শর্টলি। সো কিভাবে ফটোথেরাপি করা হয়, যে আমাদের বডির যে ম্যাক্সিমাম এরিয়া গুলো সেটা এক্সপোজ রাখা, এর মধ্যে আই প্রোটেকশন দেওয়া, মেনটেন হাইড্রেশন। মানে শুধু ফটোথেরাপি দিলে হবে না, ফটোথেরাপির পাশাপাশি আমাদের হাইড্রেশনও বজায় রাখতে হবে। দ্যাট মিনস বেবিকে প্রচুর পরিমাণে ফিডিং করাইতে হবে। এরপর আসে মনিটর টেম্পারেচার। ফটোথেরাপি থেকে নিয়ে আসলে অনেক সময় বডির টেম্পারেচারটা বেড়ে যায়, তখন আমরা দেখে মনে মনে হইতে পারে যে জ্বর, কিন্তু আমরা স্বাভাবিক টেম্পারেচারে নিয়ে আমরা যদি টেম্পারেচারটা মেজার করি, তখন আমরা দেখবো যে না অ্যাকচুয়ালি তার টেম্পারেচার কত। ঠিক আছে। এরপর হচ্ছে রিপোজিশন ইনফ্যান্ট। দ্যাট মিনস বাচ্চাটাকে শুধু একটা পজিশনেই ফটোথেরাপির সামনে ধরে রাখা এরকম না, বারবার পজিশন চেঞ্জ করা। হ্যাঁ। এরপর হচ্ছে চেক বিলিরুবিন লেভেল 4 to 12 আওয়ারলি। দ্যাট মিনস 4 থেকে 12 ঘন্টা পর পর অন্তত পক্ষে বিলিরুবিন চেক করতে হবে। আচ্ছা, কোভার জেনিটালিয়া। হ্যাঁ, অবশ্যই আই প্রোটেকশন, জেনিটালিয়া এরিয়াটা প্রোটেকশন রাখতে হবে। এবং রিমুভ ইনফ্যান্ট অনলি ফর ফিডিং। মানে আমাদের বেবিটাকে শুধুমাত্র মানে খাবার খাওয়াবো যখন, তখন আমাদের উম, চোখ বা জেনিটাল এরিয়া এই জায়গাগুলো আমরা ওপেন রাখতে পারি। আদারওয়াইজ আমরা যখন ফটোথেরাপিতে নিব তখন অবশ্যই এই জায়গাগুলো আমরা কাভার রাখবো। আচ্ছা, নর্মাল সাইড ইফেক্টস। নর্মাল সাইড ইফেক্টস আমরা একটু আগে দেখলাম, যে স্কিনের সরি স্টুলের কালার এবং হচ্ছে ডিহাইড্রেশন, টেম্পারেচার, এগুলো তো আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আসি ব্লাড এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন আমরা কখন যাব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা ব্লাড এক্সচেঞ্জে কখন যাব। তো নর্মালি আমরা দেখেছি যে প্যাথোলজিক্যালি ফিজিওলজিক্যালি যদি হয় জন্ডিস, তাহলে আমাদের বিলিরুবিনের মাত্রা কত থাকে, সর্বোচ্চ 12। সর্বোচ্চ 12 হবে, 12 মিলিগ্রাম পার ডেসিলিটার। কিন্তু এর উপরে যদি যায়, 12-র উপরে 13, 14, 15, তখন আমরা সেটাকে ধরে নিই যে না প্যাথোলজিক্যাল জন্ডিসের দিকে যাচ্ছে। ঠিক আছে। এরপরেও দেখা যায় যে যদি কন্ডিশনটা ইমপ্রুভ না করে, সেক্ষেত্রে হ্যাঁ আরো বেশি হইতে পারে বিলিরুবিনের মাত্রা। তো আমরা যদি দেখি যে এরকম আনকন্ট্রোল বিলিরুবিন, সেটা হচ্ছে 25 মিলিগ্রাম পার ডেসিলিটার সমান বা এর থেকে বেশি, তখন আমরা ব্লাড ট্রান্সফিউশনের দিকে যাব। হ্যাঁ, যখন দেখি যে না ফটোথেরাপিতেও কাজ হচ্ছে না, ব্রেস্ট ফিডিং কাজ হচ্ছে না, তখন আমরা ব্লাড ট্রান্সফিউশনের দিকে যাব। সো ব্লাড ট্রান্সফিউশনের যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে, ওই জন্য আমরা ফার্স্টেই ব্লাড ট্রান্সফিউশনের দিকে যাব না। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, আইভি ইমিউনোগ্লোবিন, আইভি আইজি। আচ্ছা, আই আইভি ইমিউনোগ্লোবুলিন আমরা তখনই দিব যখন আমরা দেখি বেবির হচ্ছে আর এইচ ইনকম্প্যাটিবিলিটি। দ্যাট মিনস মায়ের পজিটিভ বেবির নেগেটিভ, অথবা মায়ের নেগেটিভ বেবির পজিটিভ। এই ধরনের প্রবলেম যদি হয়, তো সেক্ষেত্রে আমরা ইন্ট্রাভেনাসলি আমরা ইন্ট্রাভেনাস চ্যানেল ওপেন করব, এবং ইন্ট্রাভেনাসলি আমরা আইজিজি, এক কথায় ইমিউনোগ্লোবুলিন, এই ইমিউনোগ্লোবুলিন সাবস্টেন্স আমরা বেবিকে প্রোভাইড করব, এবং অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইস, এবং রিডিউস হিমোলাইসিস। এরপর আসে কি ট্রিটমেন্ট, আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, ট্রিট আন্ডারলাইং কজেস। আচ্ছা, ট্রিটমেন্ট এখন আমরা দেখেছিলাম যে প্যাথোলজিক্যাল কন্ডিশনে সাধারণত সেপসিস হয়েছিল, ডিহাইড্রেশন হয়েছিল, যে এই সমস্যাগুলো যদি হয়, আচ্ছা প্যাথোলজিক্যাল কন্ডিশনে সেপসিস মানে কি, যে তার ইনফেকশনের কারণে ইনফেকশন হয়ে গেছে এবং ইনফেকশনের লাস্ট স্টেজে চলে গেছে, তখন আমরা কি করি, অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক দিয়ে সেই সেপসিসটাকে রিকভার করার ট্রাই করি। তারপর ডিহাইড্রেশন হইলে ফ্লুইড দিয়ে বা ফিডিং দিয়ে আমরা হচ্ছে আহ সেটাকে রিকভার করে ট্রাই করি। এরপরে G6PD, অ্যাভয়েড অক্সিডেটিভ ট্রিগার্স। আমরা হচ্ছে যদি দেখি যে না G6PD এটার পরিমাণটা বেড়ে যাচ্ছে, এই সাবস্টেন্সটার পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন আমরা অক্সিডেটিভ ট্রিগার্স গুলা এগুলোকে আমরা অ্যাভয়েড করব। তারপরে আমরা দেখি যে ব্রেস্ট ফিডিং
রিকমেন্ডেশন, দ্যাট মিনস আমরা প্রতি 8 থেকে 12 ঘন্টা 8 থেকে 12 ঘন্টা, সরি 8 থেকে 12 বার প্রতিদিনে, তার মানে 8 বার মানে কি প্রতি 3 ঘন্টা পর পর, 3 থেকে 4 ঘন্টা পর পর আমরা বেবিকে খাওয়ানোর ট্রাই করব। কারণ হচ্ছে বেবিটা জন্ম হওয়ার পর শুধুমাত্র ডিপেন্ড অন ব্রেস্ট মিল্ক, আমরা অন্য কোনো খাবার দিই না সাধারণত। যদি কোনো ব্রেস্ট ফিডের যদি অ্যাভেলেবিলিটি না থাকে সেক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখি, আদারওয়াইজ আমরা চেষ্টা করব কি ব্রেস্ট ফিডিং করানোর কতবার, 3 থেকে 4 ঘন্টা পর পর। সেটা হচ্ছে দিনে তাহলে কত, 8 থেকে 12 বার। ডু নট ইন্টারাপ্ট ব্রেস্ট ফিডিং আনলেস বিলিরুবিন এক্সট্রিমলি হাই। যদি বিলিরুবিনের মাত্রা এক্সট্রিমলি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা তো অবশ্যই ব্রেস্ট ফিড করাই না। সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু ডক্টরস ওয়ার্ডার আমরা কি করি, আমরা ব্রেস্ট ফিডিংটা কিছু সময়ের জন্য বা কিছু ঘন্টার জন্য আমরা বন্ধ রাখি। হ্যাঁ, সেক্ষেত্রে ব্যতীত আমরা ব্রেস্ট ফিডিং বন্ধ করানো যাবে না। এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক ফর্মুলা ইফ ইনটেক ইনসাফিসিয়েন্ট, যদি দেখা যায় যে না সে প্রচুর পরিমাণে ফিড পাচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ফর্মুলা দিব, আদারওয়াইজ আমরা ব্রেস্ট ফিডের উপরই ডিপেন্ড করব। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইগুলো হচ্ছে কি ম্যানেজমেন্ট, যে একটা বেবির জন্ডিস হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করব, এই ম্যানেজমেন্ট গুলো নিব। কিন্তু এই যে প্যাথোলজিক্যাল হোক বা ফিজিওলজিক্যাল হোক, নিউরিটাল যে জন্ডিস, সেই নিউরিটাল জন্ডিস থেকে আমরা কি কি কারণে বা কি কি ফলো আপের মাধ্যমে, কি করার মাধ্যমে নিউরিটাল জন্ডিস থেকে আমরা মুক্ত থাকতে পারবো সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, প্রিভেনশন, দ্যাট মিনস যে কাজগুলো করলে আমাদের নিউরিটাল জন্ডিসটা হওয়ার পসিবিলিটি কম থাকে। আচ্ছা, আর্লি ফিডিং উইদিন 1 আওয়ার, আমরা যদি বেবির জন্মের সাথে সাথেই 1 ঘন্টার মধ্যেই বেবিকে খাওয়ানো শুরু করতে পারি সেক্ষেত্রে পসিবিলিটি কম থাকে জন্ডিস হওয়ার। নো প্রি ল্যাকটাল ফিডস। এবার আছে রুটিন বিলিরুবিন স্ক্রিনিং বিফোর ডিসচার্জ। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পূর্বে আমাদের কি করতে হবে, রুটিন বিলিরুবিন চেক করতে হবে। ফলো আপ উইদিন 24 and 48 আওয়ার্স, দ্যাট মিনস 24 ঘন্টা পর এবং 48 ঘন্টার মধ্যে আমাদের কি করতে হবে, ফলো আপ দিতে হবে। তার বেবির যে কন্ডিশন সেই কন্ডিশনটাকে আমাদের অ্যাসেস করতে হবে পরিপূর্ণভাবে, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা নিউরিটাল জন্ডিস হওয়ার যে পূর্ব প্রস্তুতি আমরা নিতে পারবো। ঠিক আছে, এছাড়াও যদি প্রিম্যাচিউর লেভার না হয়ে থাকে বা একদম ওল্ড এজে যদি কেউ বেবি না নিয়ে থাকে তাহলে সাধারণত এই প্রবলেম গুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ঠিক আছে, তো আমরা কিছু মেমোরাইজের জন্য শর্ট কিছু বিষয় আমরা রেখেছি। জন্ডিস ইন ফার্স্ট 24 আওয়ার্স, এটাকে বলা হচ্ছে কি প্যাথোলজিক। ডিরেক্ট কনজুগেটেড বিলিরুবিন অলওয়েজ কি অ্যাবনর্মাল। ফটোথেরাপি, এর সময় আমরা কি করব, আমাদের চোখ এবং হচ্ছে জেনিটাল এরিয়া এই জিনিসগুলো আমরা কাভার করে রাখবো। এরপর কি হাইড্রেট ওয়েল, দ্যাট মিনস কে নিক্টোস ইভার্সিবল প্লাস হচ্ছে প্রিভেন্টেবল। আমার বেবিকে প্রচুর পরিমাণে হাইড্রেট করাবো। এবার হচ্ছে পুয়ার ফিডিং। পুয়ার ফিডিং থেকে কি হয়, ডিহাইড্রেশন এবং জন্ডিস হয়ে থাকে। সো বেবিকে কখনোই পুয়ার ফিডিং করানো যাবে না, পর্যাপ্ত পরিমাণে তাকে খাবার খাওয়াইতে হবে। যদি তার ব্রেস্ট মিল্কের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ফলমূলা দিব। এবার হচ্ছে কি সেফালোহেমাটোমা। সেফালোহেমাটোমা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা হচ্ছে হাই রিস্ক, তখন আমরা অবশ্যই কোনো চিকিৎসকের শরণাপন্ন হব। ব্রেস্ট ফিডিং জন্ডিস এটা সাধারণত আর্লি হয়ে থাকে এবং ব্রেস্ট মিল্ক জন্ডিস এটা সাধারণত একটু লেটে হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের ক্লাস আজকে জন্ডিস রিলেটেড, যে বেবিদের জন্ডিস রিলেটেড যে ক্লাস আমরা এখানে রাখছি এবং আমরা একটু প্র্যাকটিস করব রিলেটেড। তখন যে জিনিসগুলো আমরা দেখলাম রিলেটেড আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো কারো কোনো কোশ্চেন আছে, আপনারা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন, আমাদের টপিকটা প্রায় শেষ।
আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমরা এখন এমসিকিউ প্র্যাকটিসের দিকে যাব। ভাইয়া এই যে আইভি ইমিউনোগ্লোবিন এটার হলো যে বললে না মার নেগেটিভ না বাচ্চা, এটা আমি এবার বুঝি নাই, এটা একটু বুঝি না কি কোশ্চেন। আইভি যে আইভি, হ্যাঁ আইভি ইমিউনোগ্লোবিনের ওটা। হুম, আচ্ছা, আমাদের বডিতে দুই ধরনের ইমিউনোগ্লোবিন থাকে। হ্যাঁ এটা হচ্ছে আইজিজি, আইজিএম। তো এটা আমাদের বডিতে যদি কমে যায়, তো সেই ক্ষেত্রে ওই বেবিদের ক্ষেত্রে আইভি এই থেরাপিটা দেওয়া হয়ে থাকে। কখন? যখন হচ্ছে আর এইস ইনকম্পাটিবিলিটি, যখন মনে হচ্ছে যে বেবির পজিটিভ আছে, মায়ের নেগেটিভ, বা মায়ের পজিটিভ ব্লাড গ্রুপ, বেবির হচ্ছে নেগেটিভ। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় আর এইস ইনকম্পাটিবিলিটি। তো আর এইস ইনকম্পাটিবিলিটির থেরাপি হিসেবে বা ট্রিটমেন্ট হিসেবে চিকিৎসকরা হুম এই ইমিউনোগ্লোবিনটা বেবিকে দিয়ে থাকে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আর এইস ইনকম্পাটিবিলিটির যেই সাইড ইফেক্টস গুলো, এই সাইড ইফেক্টস গুলো হিসেবে এই জন্ডিসটা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে এই সাইড ইফেক্টস থেকে মুক্তি পাওয়া যাবে, দ্যাট মিনস এই জন্ডিসটা ভালো হয়ে যাবে। ঠিক আছে। ভাইয়া ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? না, ও সুন্দর একটা কোশ্চেন করেছিল। কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে বোঝা যাবে না। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলেন, সবাই দ্রুত অ্যান্সার করবেন। হুইচ ইনফ্যান্ট শুড বি প্লেসড অন আইভি আইজি থেরাপি? মাত্র যেটা বললাম আমি ওইটাই বলেছি, বলেন। আর ইস ইনকমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দ্রুত কয়েকটা এমসিকিউ আপনাদের প্র্যাকটিস করব, দেখি কারা রেসপন্স করতে পারে ভালো। আচ্ছা, রাইট অ্যান্সার সি, সবাই রাইট অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড টু প্রিভেন্ট ফিজিওলজিক জন্ডিস, রাইট অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ সো মাচ, রাইট অ্যান্সার বি, আর্লি অ্যান্ড ফ্রিকোয়েন্ট ফিডিং। অনেক ধন্যবাদ যারা রাইট অ্যান্সার দিচ্ছেন। তো সবাই রেসপন্স করে ট্রাই করবেন। আমি দেখতে চাই যে আসলে কারা খুব দ্রুত রেসপন্স করে। কারণ অনেকে আছে যে একজন রেসপন্স করলে আরেকজন ওইটা দেখে দেখে দেয়। তো ফার্স্টের দিকে যারা দিবে আমি তাদেরকে একটু ফলো করছি, যে কারা ফার্স্টের দিকে রেসপন্স গুলো করছে। ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন দেই, যেটা আমি বলি নাই ক্লাসের মধ্যে, বাট সবার জানা উচিত কোশ্চেন অ্যান্সারটা। ফটোথেরাপি লাইটস শুড বি প্লেসড, কোনটা হবে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা আসে পরীক্ষায়। তো আমরা এখন টপিক ভিত্তিক যেই পড়াগুলো পড়ছি, এই টপিক ভিত্তিক পড়াগুলো শেষে আমরা লাস্টের দিকে সাজেশন ক্লাস নিব। তো সেই সাজেশন ক্লাসে আমরা জানিয়ে দিব যে আসলে
যে টপিকগুলো আমরা পড়িয়েছি তার মধ্যে থেকে কোনগুলো জিনিস একদম স্পেসিফিক, কোনগুলো একদম আসতেই পারে। তো আমরা ফার্স্টের দিকেই ভাস্ট এরিয়া নিয়ে পড়বো, কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন হয়তো বা একটু চেঞ্জ হতে পারে এবার, এবং কঠিন হওয়ার চান্স আছে। তো আপনাদের যাদের পরিচিত আছে সবাইকে বিষয়টা অবগত করবেন, কারণ এবার প্রত্যেকটা ক্ষেত্রেই শুধুমাত্র যে লাইসেন্স তা না, ইয়ারলি যে এক্সামিনেশন গুলো হয় এই এক্সামিনেশন গুলোতেও কোশ্চেন প্যাটার্ন কিন্তু এবার চেঞ্জ হতে পারে। কিছু নতুনত্ব আসতে পারে, কঠিন হতে পারে এক কথায়। সো লাইসেন্স এক্সামিনেশনের ক্ষেত্রেও সেম। সো আমরা এই জন্য চেষ্টা করছি প্রথম থেকেই একটু ভাস্ট এরিয়া নিয়ে প্রত্যেকটা টপিক কভার করার। তো আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বিষয়টা ইনফর্ম করবেন, এবং অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য বলবেন, আদারওয়াইজ ধরা খেয়ে যেতে পারেন এবার। হ্যাঁ, তো জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা টপিক এখানে শেষ করার, এবং প্রত্যেকটা টপিকের বেস কিছু এমসিকিউ রাখার, যে জিনিসগুলা আমাদের অনেক হেল্প করবে। আচ্ছা, এটা রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। 10 to 15 সেন্টিমিটার অ্যাবভ দ্য ইনফ্যান্ট, আমাদের কমপক্ষে 10 থেকে 15 সেন্টিমিটার উপরে রাখা উচিত। আচ্ছা, সবাই মোটামুটি ক্লাসে বেশ ভালো রেসপন্স করেছেন, অনেকেই ছিলেন ক্লাসে ক্লাস পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। চেষ্টা করব নেক্সট দিন আরেকটু আগে শুরু করার, যাতে 10:30টার মধ্যে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাসটা থেকে কিছু শিখতে পেরেছেন কি মনে হয়? হ্যাঁ ভাইয়া, পারছি। জি ভাইয়া। যে- এই জিনিসগুলো কি থাকবে মাথায়? ইনশাল্লাহ। যে আমাদের ক্লাস শুধু করে গেলে হবে না, ক্লাস এর পাশাপাশি আমাদের যে পিডিএফ গুলো দেওয়া হবে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস না থাকলে আমি যত ভালো ক্লাসই হোক না কেন আপনারা কিন্তু পারবেন না। তো এখানে দেওয়া হচ্ছে খুব স্বল্প পরিমাণ এবং অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করা হচ্ছে, আপনাদের সাথে কিছু বিষয় ক্লারিফাই করা হচ্ছে, বাট মেইন কাজ কিন্তু আপনাদের, মেইনলি পড়াশোনার কাজ কিন্তু আপনাদের। তো পড়াশোনা যত ভালোভাবে করবেন আমার মনে হয় প্রিপারেশনটা তত ভালো হবে। তো আপনার শুধু ক্লাসের উপর ডিপেন্ড করে থাকলে হবে না, ক্লাসের উপর আপনি টপিক ডিপেন্ড করবেন যে আজকে এই টপিক পড়িয়েছে, ওকে ফাইন, বাট আপনি চেষ্টা করবেন আপনি বাসায় এই টপিকটা রিলেটেড যে জিনিসগুলো পড়ানো হয়েছে এগুলো আবার প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো হারিয়ে যাবে, এক কথা ব্রেন থেকে হারিয়ে যাবে। তো ব্রেন থেকে হারিয়ে যাওয়ার আগেই আমরা ব্রেনে সেটাকে ধরে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস আমরা এ পর্যন্তই রাখছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমার জন্য সবাই একটু প্রার্থনা করবেন, দোয়া করবেন। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই